দাঁড়িয়েই ছিলাম, একটা ছেলে দোকানে এলো চা খেতে। পরনের পোশাক দেখে এখানকার কোনো গ্রামের ছেলে বলেই মনে হলো, কিন্তু হাতে দেখলাম আইফোন। বাবা, আজকাল সবার হাতেই আইফোন। হলধর তাকে দেখে বলল, কি খবর সনদদা? তোমার আর বৌদির পেরের চক্র কেমন চলছে? প্রেতচক্র? এ আবার কি? সনত নামের ছেলেটা কি উত্তর দিল শোনার আগেই সমীরণ ফিরে এলো বাইক নিয়ে। হঠাৎ সেই চায়ের দোকানের কথা মনে পড়ায় সমীরণকে বললাম, আচ্ছা, প্রেতচক্রটা কি? সমীরণ চমকে আমার দিকে তাকালো। কে বললো আপনাকে? আমি বললাম, ওই হলধরের দোকানে একজন এসেছিল চা খেতে, তাকে হলধরদা এরকমই কিছু একটা জিজ্ঞেস করলো। ও সনদ, ওসব সাহেবগঞ্জের ব্যাপার, পরে একদিন শুনবেন। পেরের চক্রের কথা মনে আছে স্যার? সেই যে সনদ ছেলেটা, হাতে আইফোন। ও হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওর? সেই গল্পটাই তো বলবো আপনাকে, বসে যান একটু। হ্যাঁ, হাই, আমি আরজে অর্ণব। কাহনে হলধর সিরিজের দুটি গল্প ইতিমধ্যেই 90,000 ভিউজ পেরিয়ে 1 লাখের দিকে এগোচ্ছে। তাই বহুদিন পর শ্রোতাদের অনুরোধে আবারও ফিরছে হলধরের চায়ের আসর সিরিজের নতুন গল্প। আজ কাহনে শুনবেন সাহেবগঞ্জের প্রেতচক্র। যারা গ্রাম বাংলার ভূতের গল্প ভালোবাসেন তাদের এই গল্পটা আশা করি ভালো লাগবে। তবে এই গল্পটির ইন্সপিরেশন কিন্তু আগাথা ক্রিস্টির একটি ছোট্ট গল্প। গল্প শুরুর আগে একটা বিধিসম্মত সতর্কীকরণ। গল্পে রোমাঞ্চ সৃষ্টির জন্য লেখক এবং লেখিকারা বিভিন্ন সময় যেসব অলৌকিক ঘটনার অবতারণা করে থাকেন তা নিতান্তই তাদের কল্পনা মাত্র। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কোনো রকম কুসংস্কারে কাহন বিশ্বাস করে না। যাই হোক, আজ গল্প পাঠে থাকছে উদ্ভাস, অর্ণব, সেয়তী, অপরূপা, অলিভিয়া, রিয়া, আমাদের ক্ষুদে শিল্পী ঐশী এবং স্টোরিজ আনফোল্ড চ্যানেল থেকে তমজিৎ। দুটি বিশেষ ভূমিকায় সুদীপ্ত ঘোষ এবং কৃষ্ণময় চক্রবর্তী। গল্প ভালো লাগলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। আর যদি গল্প খুব ভালো লাগে এবং আপনি যদি ভূতের গল্পের ভক্ত হন, তাহলে কলকাতা বইমেলায় আমার একটি ভূতের গল্পের সংকলন বেরিয়েছে, সেটা পড়ে দেখতে পারেন। এই মুহূর্তে সেটার প্রচ্ছদ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বইটির নাম 12টা, সৃষ্টিসুখ প্রকাশন, 651 নম্বর স্টল। শুরু হচ্ছে হলধরের চায়ের আসর সিরিজের গল্প সাহেবগঞ্জের প্রেতচক্র। হলধরের সাথে অদ্ভুত আলাপের কথা আপনারা অনেকেই জানেন। সেই বোম্বে রোডের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা এবং ভুতুড়ে চায়ের দোকান। হলধর লোকটাও মানুষ না অশরীরই, মাঝে মাঝে সেই সন্দেহ হয় আমার। যাই হোক, জানুয়ারি মাস, ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন এবং তারপর শনিবার রবিবার দুদিন ছুটি পাওয়ায় খড়গপুরে আমার বাড়ি এসেছিলাম। পরের দিন সোমবার সকালে যাওয়ার থেকে ভাবলাম রোববার বিকেলেই কলকাতা ফিরি বরং। মিমি শুনেই মেকে বসল। আমি জানি তুমি কেন বিকেলে ফিরতে চাইছো। আরে সকালে ওই ঠান্ডার মধ্যে কলেজ করার থেকে রোববার বিকেলে যাওয়াই তো ভালো, গিয়ে রেস্ট নিতে পারবো একটু। সে তো ভালো, কিন্তু তুমি তো রেস্টের জন্য যাচ্ছ না, তুমি যাচ্ছ হলধরের দোকানে চা খাবে বলে। আচ্ছা, সে যদি যাই তাতে সমস্যা কি? কেন যাবে তুমি? তুমিই তো প্রথম দিন বলেছিলে যে ও মানুষ না ভূত তাই বোঝা যায় না, গা ছমছম করে। তাহলে কেন বারবার যাও ওখানে? সত্যি কথা বলতে কি, কেন যাই তা আমি নিজেও জানি না। ভালো লাগে যেতে। বৃষ্টির দিনে বা শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ভূতের গল্প শোনার মজাই আলাদা। কিন্তু হলধর যেসব গল্প বলে সেগুলোকে ঠিক গল্প বলা যায় না। ওদের ওই গ্রাম সাহেবগঞ্জের গল্প শুনলে মনে হয় যেন জীবিত এবং মৃতদের মাঝে একটা অন্য পৃথিবী। সেখানে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোকে ঠিক বিজ্ঞানের দোহাই দিয়েও বিশ্লেষণ করা যায় না। আমি বললাম,
আচ্ছা বেশ বেশ, আমার কথা শোনো, তুমিও চলো। না না, আমি আগের বারেই তোমাকে বলেছিলাম আমি এসবে নেই। আরে একবার গিয়ে তো দেখো, তাহলেই বুঝবে আমি কেন যাই বারবার। না, তুমি যা পারবে করো, আমাকে এসবের মধ্যে জড়িও না। আমি আর কথা বাড়াইনি। যা ইচ্ছে হোক, আমি বিকেলেই যাব। ভালো লাগে না রোজ রোজই এক ঝামেলা। বাসে করে গিয়ে পাঁচলা এবং উলুবেড়িয়ার মাঝে ওই জায়গাটায় যখন নামলাম, তখন বাজে 6টা। তবে চারিদিক একদম অন্ধকার হয়ে আছে। শীতকাল বলেই এখন তাড়াতাড়ি সন্ধে হয়। হলধরের দোকানে যখন গেলাম, তখন দেখলাম ও চা করছে, আর ওর দোকানের ছেলেটা কয়েকটা কাপ ধুচ্ছে। পাশে বটতলায় 2-4 জন লোকও বসে আছে। কিন্তু আজকে সমীরণকে দেখতে পেলাম না। এর আগে যতদিনই গেছি সমীরণ ছিল। আমাকে দেখেই হলধর আপ্লুত হয়ে বলল, আরে স্যার, কতদিন পর এলেন, আসুন আসুন, বসুন বসুন। আমি বললাম, সমীরণ কোথায়? মাস্টারদা 2 দিন আসছে না, কেন কে জানে। ও আচ্ছা আচ্ছা, এই চা খাবেন তো? হ্যাঁ দাও 1 কাপ। আচ্ছা স্যার, দিচ্ছি। আমি বসে আছি। কিছু লোকজন দেখলাম নিজের মতো গল্প করছে। আমার দিকে খুব একটা কারোর ভ্রুক্ষেপ নেই। মিমির জন্য খারাপ লাগছে। দূর, শুধু শুধু ঝামেলা করে এলাম বাড়িতে। তার চেয়ে দিব্যি আজকে রাতটা থাকতাম, কাল যেতাম না হয় কলকাতা। হলধর একটু বাদে চা নিয়ে এলো, বলল, কি ভাবছেন স্যার? হ্যাঁ না না, তেমন কিছু না, ওই সমীরণের কথাই ভাবছিলাম। ওর নাম্বারটাও নেই আমার কাছে। ঠিক আছে স্যার, এলে আমি বলে দেব আপনি খোঁজ করছিলেন। ঠিক আছে? ঠিক আছে। একা একাই চা খাচ্ছি, হঠাৎ মিমির ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। চা দোকানে তো? আমি চুপ। কি বলবো? জানতাম। আমি এক্ষুনি মানে ঠিক আছে, যা ইচ্ছে করো, সাবধানে ফিরে আমাকে খালি জানিয়ে দিও। কথাটা বলেই মিমি ফোনটা রেখে দিল। আমি ভাবলাম থাক, আজ আর দেরি করব না, চলেই যাই বরং। আমি চাটা শেষ করে টাকা মিটিয়ে চলে আসছিলাম। হলধর পেছন ফিরে কিছু একটা কাজ করছিল। ওর দোকানের ছেলেটার হাতেই টাকাটা দিলাম, তাই ও আমাকে দেখেনি। আমি ফিরে চলে আসছি, হঠাৎ হলধর ডাকলো পেছন থেকে। চলে যাচ্ছেন স্যার? আমি বললাম, হ্যাঁ আজ তো সমীরণও নেই, কি করব। যা, মাস্টারদা নেই বলে দোকানে দুদণ্ড বসবেন না স্যার? না না, তা না, মানে গল্প শুনবেন নাকি স্যার? গল্প আজ আসলে মানে আমার একটু তাড়া ছিল। ছোট গল্প স্যার, আসলে কদিন আগেই সাহেবগঞ্জে যা ঘটলো সেটা খুব বলতে ইচ্ছে করছে। কদিন আগে মানে কি হয়েছে? পেরের চক্রের কথা মনে আছে স্যার? সেই যে সনদ ছেলেটা, হাতে আইফোন। ও হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওর? সেই গল্পটাই তো বলবো আপনাকে, বসে যান একটু। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বসছি। আমি বসলাম। হলধর আমাকে একটা ভয়ঙ্কর গল্প বলল। আমি জানি না এই গল্পটা কতটা সত্যি কিংবা আদেও এর কোনো সত্যতা আছে কিনা, কিন্তু এটা শোনার পর আমার হাড় হিম হয়ে গিয়েছিল। ভাবতেই পারছিলাম না যে এরকমও হতে পারে। সেই গল্পই আজ আপনাদের শোনাব। তবে হলধরের আজকের গল্প বলার মধ্যে একটু খামতি ছিল। আসলে এত কিছু ঘটেছে লাস্ট কদিনে, সেজন্যই ও হয়তো ঠিক সাজিয়ে উঠতে পারেনি। তাই গল্পটা আমি একটু সাজিয়ে নিয়েছি শ্রোতাদের জন্য। শুনে দেখুন কেমন লাগে। সাহেবগঞ্জ গ্রামে ঢোকার আগে একটা 3 মাথার মোড় আছে। সেই মোড়ের মাথায় ঘোষদার চায়ের দোকানে বেশ ভিড় হয়। সন্ধে হলেই বাচ্চা থেকে বুড়ো সবাই সেখানে বসে আড্ডা দেয়, তাস খেলে। আর চায়ের দোকানের পাশেই একটা বটগাছ। অনেক বছর আগে কেউ এই বটগাছের নিচে একটা সিমেন্টের বেদি করে দিয়েছিল, তাই এই চা দোকানে এলে বসার জায়গার অভাব হয় না। আজ এখানে বসে চা খেতে খেতে
তাস খেলছিল পাশের মুরারিপুকুর গ্রামের 4 জন বুড়ো। রাস্তার মোড়ের আলোটা কিছুক্ষণ ছাড়া ছাড়াই জ্বলছে আর নিভছে। ঘোষদার চায়ের দোকানে ইলেকট্রিসিটি নেই, একটা হ্যারিকেন ঝোলে দোকানে, তাতেই ভেতরটা দেখা যায়। আর বাইরের জন্য এই স্ট্রিট লাইট তো আছেই। হঠাৎই সেই আলো ছায়ার মধ্যে কিছু দূর থেকে একটা গাড়ি আসতে দেখা গেল। সামনে আসতে বোঝা গেল গাড়িটা নিকষ কালো। গাড়িটা ওই 3 মাথার মোড়ে এসে থামল। ছোকরা বুড়ো যারা তখন চা দোকানে ছিল সবারই চোখ গেল সেই গাড়ির দিকে। গাড়ির সব কটা কাঁচ বন্ধ। ড্রাইভারের সিট থেকে নামলো একজন কালো শার্ট পরা সন্ডা মার্কা লোক। তারপর বটতলায় যারা তাস খেলছিল তাদের কাছে গিয়ে ভারী গলায় বলল, সাহেবগঞ্জের রাস্তাটা কোন দিকে? একজন বুড়ো বলল, এই তো ডান দিকের এই কাঁচা রাস্তাটা দিয়ে সোজা গেলেই সাহেবগঞ্জ। তা ওখানে কোথায় যাবেন? লোকটি বলল। অত কথায় তোমার কি দরকার? আরেকজন বুড়ো বলল, আহা, তুমি তো জিজ্ঞেস করলে বাবা, তাই তো উনি জিজ্ঞেস করছেন। তাই এত কথার কি আছে আমি তো বাবু বুঝি না। লোকটা আর কোনো কথা না বলে উঠে গেল গাড়িতে। তারপর সেই গাড়ি চলে গেল ডান দিকের রাস্তা ধরে। সেই বুড়োটা এবার আগের বুড়োকে বলল, আরে ও হরিহর, তুমি তো জানোই বাপু ওরা কোথায় যাচ্ছে, তাহলে আবার জিজ্ঞাসা করতে গেলে কেন? হরিহর চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল, তা তো জানি মেস্টার, বাইরে থেকে এত লোক কেন আসে সাহেবগঞ্জে তা কি আর বুঝি না। তাও ভাবলুম জিজ্ঞেস করে একটু দেখি কি বলে। এই পিন্টু, আর 1 কাপ চা দে তো বাবা, দে দে। আরেকজন বুড়ো দামু বলল, সত্যি বাবা, সনতর বউকে দিয়ে এসব করিয়ে কত টাকা করে নিল বলো? কেউ কোনো উত্তর দিল না। সেই কালো গাড়িটা ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে অন্ধকারের মধ্যে। নতুন কেনা আইফোনে সনত ব্যাংক ব্যালেন্সটা দেখার চেষ্টা করছিল। এই ফোনটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। ওর ওই আগের সুইচ টেপা ফোনটাই ভালো ছিল। তবে ওকে বিট্টু আগের সপ্তাহে বলল যে এই ফোনটা থাকলে নাকি লোকজন আলাদা চোখে দেখে। তার উপর এরকম অজপাড়া গায়ে, যেখানে পাকা বাড়ি বলতে শুধু এই একটাই, শুধু ওরই, তাও এই বছরখানেক হলো হয়েছে। অবশ্য রূপা না থাকলে এটা হয়তো কখনোই হতো না। ওরা যা কিছু আছে সব কিছু রূপার জন্যই হয়েছে। দাদা, একটা কথা ছিল। কথাটা বলেছে শম্পা। ওদের বাড়িতে কাজ করেও, এই সাহেবগঞ্জেই থাকে। সকালে আসে এবং রাত অবধি থাকে। বাড়ির সব কাজই করে। আসলে রূপা এসব কাজের পর সারাদিন বড্ড ক্লান্ত থাকে, তাই যা করার শম্পাই করে। সনদ বলল, হ্যাঁ বল। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে নি দাদা। কেন, কি হলো আবার? বৌদির শরীরটা ভালো নেই গো, শুয়ে আছে দেখলুম ঘরে। ভালো নেই? চমকে উঠল সনদ। আজ একজন ফোন করেছিল, খদ্দের বলেই মনে হলো। সরি, খদ্দের না, ক্লায়েন্ট। শহুরে লোকজনদের সঙ্গে কাজ কারবার করতে হয় বলে সনত এখন আর গ্রামের লোকজনদের মতো কথা বলে না। তা সেই ক্লায়েন্ট বোধহয় আজকেই আসবে। এই সময় শরীর ভালো না থাকলে কি করে হবে? সনদ বলল, ও কিছু না, তোর বৌদি তো রোজই শুয়ে থাকে। শম্পা বলল, না গো দাদা, আমি তো রোজই দেখছি দিদির শরীর আর দিচ্ছে নি গো। শম্পা রূপাকে কখনো বৌদি আবার কখনো দিদি বলে। সনদ চুপ করে রইল। কি বলবে ও? বন্ধ তো করতে পারবে না। এতদিন পর কি আর বন্ধ করা সম্ভব? কত দূর দূরান্ত থেকে লোক আসে রূপার কাছে। তাদের কি বলবে যে আমার বউ আর এসব করে না? সম্ভব সেটা বলা? শম্পা আবার নিজেই বলল, দিদিকে দিয়ে আর এসব করিও নি গো, অনেক টাকা হয়ে গেছে তোমাদের, আর কি দরকার বলো? বন্ধ করে দাও এসব। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তোর বৌদির সাথে কথা বলে, তুই যা এখন। শম্পা চলে গেল। সনদ আবার ভাবতে বসল।
এই সমস্ত কিছু শুরু হয়েছিল 4 বছর আগে। সনদ তখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিনমজুরের কাজ করত। আষাঢ় মাস, সেদিন সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। সনদ তাও গিয়েছিল পাশের গ্রাম মুরারি পুকুরে। ব্যানার্জিদের বাড়ির পাশে একটা শিব মন্দির বানাচ্ছে, ওটারই কাজ ছিল। কাজ শেষ করে যখন ফিরছিল তখন প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাজ পড়ছে ঘন ঘন। সনদের কাছে ছাতা ছিল না, তাই রাস্তাতেই ও একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়েছিল। বৃষ্টি একটু কমতে তারপর আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করে। ও তখন প্রায় বাড়ির কাছে চলে এসেছে। তখন ও চোখের সামনে দেখে ওর বাড়ির ঠিক সামনেটায় প্রচণ্ড জোরে একটা বাজ পড়ে। আকাশ বাতাস যেন কেঁপে ওঠে সেই শব্দে। ও দৌড়ে যায় বাড়ির দিকে। রূপা বাড়িতে একা ছিল। ও গিয়ে কি ভাবছ? রূপার গলার আওয়াজে সম্বিত ফিরল সনদের। সনদ বলল, না না কিছু না, বলছি যে শরীর ভালো আছে তোমার? শরীরটা ভালো নেই গো। আজ কি কারো আসার কথা আছে? হ্যাঁ, ফোন করেছিল একজন কলকাতা থেকে, আসবে কিনা বলেনি, খোঁজ নিচ্ছিল। না এলেই ভালো। আজ আর শরীরটা দিচ্ছে না। শুধু আজ না, আসলে 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 কি বলো? আমাদের কত টাকা হয়েছে গো? আমাদের কি আরও অনেক টাকার দরকার? কেন হঠাৎ এটা কেন জিজ্ঞেস করছো? আমার না আসলে আর ইচ্ছে করে না গো। রোজ রাত্রে এভাবে এত লোক, এত মৃত্যু নিয়ে আসে। জানি, কিন্তু এখানে যারা আসে তারা সবাই নিজেদের কাছের মানুষদের এক মুহূর্তের জন্য পেতে আসে। তুমি ছাড়া মানে কেউ কি তাদের এ ব্যাপারে সাহায্য করতে পারবে বলো তুমি? জানি, কিন্তু আমার নিজেরও তো কিছু ইচ্ছে অনিচ্ছে আছে বলো। আমি যে আর পারছি না। এখন কি মনে হয় জানো, সেই ঝড় বৃষ্টির রাত্রে বাজ পড়ার পর কয়েক মুহূর্তের জন্য মারা গিয়েও আবার ফিরে আসাটা আমার জন্য বোধহয় অভিশাপ ছিল। এ ক্ষমতা তো আমি চাইনি। তাহলে কেন আমাকে এটা বয়ে বেড়াতে হবে বলো তো? তাহলে তুমি কি মানে এসব ছেড়ে দিতে চাও? রূপা সনদের গলা জড়িয়ে ধরে বলে, আমাদের কি আরো অনেক টাকার দরকার? বলো না আমাকে। আর আর কত টাকা পেলে আমাকে আর এসব করতে হবে না? সনদ ফোনের দিকে তাকালো। ব্যালেন্সটা স্ক্রিনে এখনো জলজল করছে। ৭৮,৯১,৬৮৩। সনদ বলল, না মানে আসলে ভেবেছিলাম বাড়িটা দোতলা করব, আর একটা বড় টিভি যদি। রূপা ছেড়ে দিল সনদের গলা। তারপর রাগত স্বরে বলল, বেশ, তাহলে চলুক এই প্রেত চক্র। যতদিন আমি বেঁচে আছি তোমার টাকা জুগিয়ে যাব আমি। সেদিন ওই বর্ষার রাত্রে সত্যিই কিছুক্ষণের জন্য নিঃশ্বাস থেমে গিয়েছিল রূপার। সনদ চিৎকার করছিল পাগলের মতো। ওই বৃষ্টির মধ্যেই ওর চিৎকার শুনে পাশের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল বিট্টু আর তার বউ। তারপরেই হঠাৎ করে যেন প্রাণ ফিরে আসে রূপার শরীরে। সোজা হয়ে উঠে বসেও। তার কিছুদিনের মধ্যেই রূপা আবিষ্কার করে ওর মধ্যে এসেছে এক অন্য ক্ষমতা। ও মৃতদের ফিরিয়ে আনতে পারে এই পৃথিবীতে। প্রথম এই ক্ষমতা প্রকাশ পায় যখন শম্পার মা মারা যায়। মাকে দাহ করার পরের দিন রাত্রে শম্পা খুব কাঁদছিল ওর কাছে এসে, আর ওর মায়ের কথা বলছিল। মায়ের সাথে নিজের স্মৃতির কথা বলছিল কাঁদতে কাঁদতে। তখনও শম্পা ওদের বাড়িতে কাজ করতে শুরু করেনি, কিন্তু রূপার সাথে চিরকালই ওর সম্পর্কটা অন্যরকম। রূপারও খুব কষ্ট হচ্ছিল শম্পাকে দেখে। শুধু মনে হচ্ছিল, ইস, যদি ক্ষমতা থাকতো তাহলে এক্ষুনিও শম্পার মাকে ফিরিয়ে আনত। এর কিছুক্ষণ পরে রূপা অজ্ঞান হয়ে যায়। তারপর ওর মুখ থেকে বেরোতে থাকে একটা লাল সাদা ধোঁয়া।
সেই ধোঁয়াতে গোটা ঘর ভর্তি হয়ে যায়। আতঙ্কে চিৎকার করে ওঠে শম্পা। সাথে সাথে দৌড়ে আসে সনদ। মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলেও পরক্ষণেই ছুটে যায় রূপার কাছে, ডাকতে থাকে ওকে। ততক্ষণে সেই ধোঁয়ার কুণ্ডলী একটা মানুষের অবয়ব ধারণ করেছে। শম্পা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা, তুমি তুমি কেমন আছো মা? সনদও তাকায় সেদিকে। শম্পার মাকে দেখে সেও। ওর মা বলে ওঠে, আমি ভালো আছি শম্পা, তুই কাঁদিস নে মা। ব্যাস এইটুকুই। তারপরে সেই ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায় সে। জ্ঞান ফেরার পর রূপা আর কিছুই মনে করতে পারেনি। কিভাবে এটা হলো, কেন হলো, কিচ্ছু বুঝতে পারেনি সেও। পরের দিন থেকেই গ্রামে চাউর হয়ে গেছিল রূপা নাকি ডাকিনি। প্রেতবিদ্যা জানে। সনদকেও আর কেউ কাজে রাখতে চাইতো না। তারপরেই ওরা শুরু করে এই ব্যবসা, প্রেতচক্র। টাকার বিনিময়ে মৃত মানুষদের ডেকে আনে রূপা। প্রচুর মানুষ আসে ওদের কাছে, যারা তাদের কাছের কোনো মানুষকে হারিয়েছেন। তারা চান কয়েক মুহূর্তের জন্য তাদের মৃত প্রিয়জনকে দেখতে। আর এই কাজটাই অর্থের বিনিময়ে করে সনদ এবং রূপা। দাদা, শম্পার ডাকে আবার বাস্তবে ফিরে এলো সনদ। হ্যাঁ বল। দিদি আর পারছে না গো, এবার দিদিকে ছেড়ে দাও, নইলে দিদি আর বাঁচবে নে। সনদ কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ বাইরে একটা গাড়ির শব্দ হলো। সনদ আর শম্পা দুজনেই বেরিয়ে এলো ঘর থেকে। একটা কালো রঙের গাড়ি ওদের বাড়ি থেকে একটু দূরে এসে থেমেছে। কলকাতা থেকে কেউ একটা আসবে বলছিল, তারাই এলো নাকি? কিন্তু আজ কি রূপার প্রেতচক্রে বসা ঠিক হবে? গাড়ি থেকে কালো জামা পরা একটা লম্বা লোক বেরিয়ে এগিয়ে এলো ওদের বাড়ির দিকে। তারপর ভারী গলায় জিজ্ঞেস করলো, এটাই কি সনদ ঘোষের বাড়ি? সনদ বলল, হ্যাঁ। আপনি? আমি ফোন করেছিলাম, কলকাতা থেকে এসেছি। সনদ একবার শম্পার দিকে তাকালো, তারপর লোকটিকে বলল, হ্যাঁ আসুন। শম্পা মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ করে চলে গেল ভেতরে। লোকটি বলল, হ্যাঁ দাঁড়ান, ম্যাডাম আসছেন। সনদ এবার লক্ষ্য করল গাড়ি থেকে আরেকজন নেমে এগিয়ে আসছে ওর বাড়ির দিকে। একজন মহিলা। একটু কাছে আসতে তার মুখটা দেখা গেল। পরনে একটা কালো রঙের শাড়ি। কাছে এসে তিনি ওই লোকটিকে বললেন, গাড়িতেই থাকো, আমি ডেকে নেব। তারপর সনতের দিকে তাকিয়ে বললেন, চলো। সনতের ভালো লাগলো না মহিলাকে। সাধারণত কলকাতা থেকেই হোক বা অন্য যে কোনো জায়গা থেকে কেউ প্রথমেই তুমি দিয়ে সম্বোধন করেন না। ইনি করলেন। সনদ কিছু বলল না, ঘরে ঢুকল। মহিলা গেলেন ওর পেছন পেছন। ভেতরে গিয়ে মহিলা একবার চারদিকটা দেখলেন, তারপর বললেন, তা কোথায় হয় ব্যাপারটা? সনদ পাশের একটা ঘর দেখিয়ে বলল, ওই ঘরে। সবটা সত্যি না ভাওতাবাজিও থাকে? সে তো আপনি দেখতেই পাবেন। হ্যাঁ, তা পাবো। শোনো, দুটো কথা। বলুন। যা হবে আমার চোখের সামনে হবে, কোনো রকম পর্দার আড়াল থেকে বুজরুকি চলবে না। বেশ, আরেকটা হলো, কত টাকা নেবে সেটা আগে কথা হয়ে যাক। আপনি কাকে ডাকতে চাইছেন? তার সাথে টাকার কি সম্পর্ক? আমি যাকে খুশি ডাকতে পারি। ইচ্ছে হলে রাজীব গান্ধীকেও ডাকতে পারি, কিংবা সুভাষচন্দ্র বোসকেও ডাকতে পারি। এরকম হয় না। এমন কাউকে ডাকতে হবে যার সাথে আপনার খুব কাছের সম্পর্ক ছিল, না হলে এসব কাজ করবে না। তাই নাকি? তা এসব তো আগে বলা ছিল না। সনদ এবার একটু বিরক্ত হচ্ছে। বলল, আগে আমাকে এসব জিজ্ঞেস করা হয়নি। মহিলা বলল, ঠিক আছে, আমি আমার মেয়েকে ডাকবো। ও মারা গেছে। সনদের এই মহিলাকে খুব একটা ঠিক লাগছিল না। এমনিতেই আজ রূপার শরীর মন ঠিক নেই, তার উপর এরকম একজন মহিলাকে কি ও আজ হ্যান্ডেল করতে পারবে? বলল, আচ্ছা ঠিক আছে, আমি মিডিয়ামের সাথে কথা বলে দেখি উনি কি বলেন। মহিলা এবার চেঁচিয়ে বললেন, ইয়া কি হচ্ছে নাকি? এত দূর আসার পর মিডিয়ামের সাথে কথা বলে দেখি? হাল তো বুঝলো কি যত্ত সব। সনদ কিছু বলার আগেই ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে রূপা বলল, মিডিয়ামের কোনো অসুবিধে নেই ম্যাডাম, আপনি আসুন।
তবে তার আগে টাকার ব্যাপারটা ওর সাথে বুঝে নিন। সনদও চমকে গিয়েছিল রূপার গলার স্বর শুনে। এভাবে রূপাকে কথা বলতে কেউ আগে শুনেছে? ভদ্রমহিলা এবার সনদের দিকে তাকিয়ে বললেন, বলো কত দেব? সনদ চাইছিল এই মহিলাকে বিদেয় করতে। ও ইচ্ছে করেই একটা চড়া দাম হেঁকে বসল। বলল, 10 লাখ। মহিলার সাথে সাথেই হাতের ফোনটা নিয়ে ফোন করলেন কাউকে একটা। তারপর ফোন রেখে সনদকে বললেন, ঠিক আছে, চেক করো, এখন 5 লাখ ঢুকেছে, কাজের পর আরও 5 পাবে। সনদ এটা ভাবতেও পারেনি। হ্যাঁ, অনেক সময় মৃতের পরিবার প্রিয়জনকে দেখার জন্য অনেক টাকা দিয়েছে, কিন্তু সেটা কখনোই 70-80 হাজার পেরোয়নি। একবারই একজন 1 লাখ টাকা দিয়েছিল। তিনি অবশ্য অন্য রাজ্য থেকে এসেছিলেন, কিন্তু বলার সাথে সাথে 10 লাখ, এ যে কখনোই হয়নি। সনদ ফোনটা বের করে দেখল, সত্যিই টাকাটা ঢুকেছে, মেসেজ এসেছে। রূপা একবার সনদের দিকে তাকিয়ে চলে গেল ভেতরের ঘরে। সনদ ইতস্তত করে মহিলাকে বলল, আসুন। ঘরের ভেতর ঢুকে মহিলা জিজ্ঞেস করলেন, কিভাবে হয় সবটা? মিডিয়ামকে আপনি আপনার মেয়ের সম্পর্কে কিছু স্মৃতির কথা বলবেন, যেগুলো সবসময় আপনার চোখের সামনে ভাসে, সেরকম স্মৃতি। তারপর মিডিয়াম বাকিটা করবে। কি করবে? মানে আমি কি আমার মেয়েকে দেখতে পাবো? পাবেন। কথা বলতে পারবো ওর সাথে? পারবেন, কিছুক্ষণের জন্য। বেশ। আপনি এই চেয়ারে বসুন। রূপা এতক্ষণ কিচ্ছু বলেনি, ওদের কথা শুনছিল। এবার নিজের জায়গায় বসল। ও যেখানে বসে সেটা একটা ছোট্ট চৌকি। যতক্ষণ পর্যন্ত মৃতরা এই দুনিয়ায় থাকে ওর কোনো জ্ঞান থাকে না। ও ইহলোক আর পরলোকের মাঝে একটা ব্রিজ হিসেবে কাজ করে। রূপা এবার বলল, ম্যাডাম, এবার আপনি বলতে থাকুন। ভদ্রমহিলা ওর মেয়ের সম্পর্কে কিছু কথা বলতে লাগলেন। একসাথে নিক্কো পার্ক যাওয়ার কথা, আইসক্রিম খাওয়ার কথা। উনি বকলে ওর স্বামীর কাছে ওর সম্পর্কে নালিশ করার কথা বলে যেতে লাগলেন উনি। তারপর আমি বকলে তোর বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ করা, এইসব কিছু মনে আছে তোর? কয়েক মুহূর্ত পরেই রূপার শরীরটা চৌকির ওপর পড়ে গেল। ভদ্রমহিলা একটু চমকে তাকালেন সনদের দিকে। সনদ ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল ওকে। কয়েক মুহূর্ত পরেই একটা অদ্ভুত জিনিস দেখলেন ভদ্রমহিলা। রূপার মুখ থেকে একটু একটু করে ধোঁয়া বেরোতে শুরু করেছে, লাল সাদা ধোঁয়া। আস্তে আস্তে সেই ধোঁয়ায় ভর্তি হয়ে গেল গোটা ঘর। তারপর সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে তৈরি হলো একটা বাচ্চা মেয়ের অবয়ব। মেয়েটার বয়স ওই 10 বছর হবে। মহিলা তাকে দেখে চেঁচিয়ে উঠলেন, তিতির! ওদিক থেকে মেয়েটাও খিলখিলিয়ে হেসে বলল, মা! তিতির, তুই তুই কোথায় মা? আমার কাছে ফিরে আয়, তুই ফিরে আয়। মা, বাপি কোথায়? মা, বাপি আসেনি? না মা, কিন্তু আমি তো এসেছি, দেখ, এই তো আমি। কাছে আয় মা তুই। মহিলা এবার কথা বলতে বলতে উত্তেজিত হয়ে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল সেই বাচ্চা মেয়েটির দিকে। সনদ চমকে উঠে ওনাকে থামাতে গেল। তার আগেই এক মুহূর্তের জন্য ওই বাচ্চাটিকে ছুঁয়ে ফেলেছিলেন ওই মহিলা। সাথে সাথে যন্ত্রণায় আর্তচিৎকার করে উঠল রূপা। সনদ চিৎকার করে উঠল, ম্যাডাম করবেন না, করবেন না, থামুন। তারপরেই পেছন থেকে মহিলার হাতটা ধরে ফেলল সনদ। সেই বাচ্চাটা সাথে সাথে মিলিয়ে গেল ধোঁয়ার মধ্যে। আস্তে আস্তে সাদা লাল ধোঁয়া সরে গিয়ে ঘর হয়ে গেল পরিষ্কার। মহিলাটি তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। সনদ ওর হাত ছেড়ে দিয়ে এগিয়ে গেল রূপার দিকে। রূপার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ওর জ্ঞান এখনো ফেরেনি। সনদ গিয়ে ডাকতে লাগলো রূপাকে, রূপা, রূপা, রূপা। মহিলা এবার একটু ধাতস্থ হয়েছেন। আগের মতো গম্ভীর গলায় বললেন, ওর কি হলো? সনদ বলল, প্রেত যখন দেহ ধারণ করে তখন মিডিয়াম বা প্রেত কাউকে স্পর্শ করতে নেই। কেন? তাতে কি হয়? প্রেতের ক্ষতি হয়? প্রেতের আর কি ক্ষতি হবে? সে তো মৃত, ক্ষতি হয় মিডিয়ামের। মহিলা যেন শুনেও খুব একটা পাত্তা দিলেন না ব্যাপারটায়। রূপার তখন জ্ঞান ফিরে এসেছে দেখে উনি বললেন, আচ্ছা, আরেকবার কি আনা যায় ওকে, আমার মেয়েকে? আপনি কি পাগল?
আপনি জানেন এর জন্য কত অসহ্য যন্ত্রণা হয় মিডিয়ামের, শরীরের এবং মনের ওপর কতটা চাপ পড়ে আপনি জানেন? ফ্রিতে বলছি না, আরো 10 লাখ দেবো না হয়। সনত এবার কঠোরভাবে বলল, না এবার আপনি আসুন। তারপর ওপাশ থেকে জলের মগটা নিয়ে একটা স্টিলের গ্লাসে ঢেলে সেটা এগিয়ে দিল রূপার দিকে। রূপা কোনো রকমে একটু জল খেল। সনত তারপর পাশে বিছানায় রাখা একটা গামছা দিয়ে রূপার নাক মুছিয়ে দিল। মহিলা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ওদের দেখলেন, তারপর বেরিয়ে গেলেন ঘর থেকে। রূপাকে ধরে ধরে বিছানায় শুইয়ে দিল সনত। এই সময়টা রূপার কথা বলার শক্তিটুকুও থাকে না। রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ির ছাদে উঠেছিল সনত। আকাশে অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে, যেদিকেই তাকায় সেদিকে দূরে ধুধু মাঠ। এই গ্রামে সবারই এখন মাটির বাড়ি, টালির চাল। সনতেরই প্রথম পাকা বাড়ি। আজ থেকে 100 বছর আগে হলে হয়তো রূপাকে গ্রামের লোক বাঁচতে দিত না। এখনই তো ডাইনি ডাকিনি কত কিছু বলে ডাকে। ওসব রূপার অভ্যেস হয়ে গেছে, কিন্তু সনত এগুলো মানতে পারে না। ওর কষ্ট হয়। যা টাকা আছে তাতে করে অনেক দিন দিব্যি কেটে যাবে। দুটো মানুষ ওরা, কি দরকার দোতলা বাড়ি? না, আর রূপাকে এসব করতে দেবে না ও। টাকা টাকা করে শেষে নিজের বউ হারাতে চায় না সনত। আধ ঘন্টা পর নিচে নেমে শোবার ঘরে গিয়ে দেখল রূপা শুয়ে আছে বিছানায়। পাশে গিয়ে শুয়ে পড়ল। আজ আর ওকে ডাকবে না, কাল সকালেই সব বলবে ওকে। হঠাৎই ওর হাত রূপার গায়ে লাগতেই সনত চমকে উঠল। এ কি, ওর গা যেন বরফের মতো ঠান্ডা। ও ডাকল, রূপা, রূপা। হ্যাঁ বলো। রূপা সাড়া দিল, তবে মনে হলো অনেক দূর থেকে। ও রূপাকে ডাকতে লাগলো আরো জোরে, রূপা, রূপা, এই রূপা। আরে কি হলো, শুনতে পাচ্ছ? এই রূপা। রূপা কোনো রকমে চোখ খুলল। ওর চোখের কোণে এটা কি? সনত হাত দিয়ে দেখল একটা রক্তের ফোঁটা। নাকের সাথে চোখ দিয়েও রক্ত পড়ছিল নাকি রূপার? রূপা খুব ক্লান্ত স্বরে বলল, আমি আর পারবো না গো। আমাকে আর বলো না এসব করতে। আমি আর পারবো না। না না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আর আমি আর কখনো বলবো না তোমাকে এসব করতে। রূপা বোধহয় কিছু শুনতে পেল না। ও আবার বলতে লাগলো, আর না, আর না, আর আমি পারবো না গো, আর পারবো না। বলতে বলতেই রূপার চোখ আবার বন্ধ হয়ে গেল। সনদ একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর রূপার মাথায় হাত বুলোতে লাগলো। আচ্ছা, আমার না খুব জানতে ইচ্ছে করে, আমি যখন ওই প্রেতচক্রের মাঝে অজ্ঞান হয়ে যাই তখন তোমরা ঠিক কি দেখো? প্রশ্নটা করেছে রূপা। ও আজ অনেকটাই সুস্থ। সকালে একটু জ্বর এসেছিল, ক্যালপল খেতেই সেটা কমে গেছে, আর আসেনি। সারা দুপুর ঘুমিয়েছে ও, আর আজ সন্ধ্যে থেকে একদম ঠিক আছে বলেই মনে হচ্ছে। শম্পা আজ একটু ছুটি নিয়েছে, ওর কি একটা কাজ আছে বলছিল। সনদ বলল, ওই তো তোমার মুখ থেকে একটা লাল সাদা ধোঁয়া বেরোয়, তারপর সেটা আস্তে আস্তে একটা মানুষের আকার নেয়। একদম স্পষ্ট? হ্যাঁ, প্রথম প্রথম এত স্পষ্ট হতো না, ছায়ার মতো মনে হতো আগে, কিন্তু এখন বিশেষ করে কাল যেটা হলো। কাল যেটা হলো? কেন, কি হলো কাল? আমি এত স্পষ্ট দেহ ধারণ আগে তোমাকে কখনো করতে দেখিনি। পুরো মনে হচ্ছিল রক্ত মাংসের মেয়ে, জানো তো। রূপা একটু থেমে বলল, আমারও কেন জানি না
কাল বড্ড বেশি কষ্ট হচ্ছিল জানো, মনে হচ্ছিল আর বোধহয় জ্ঞান ফিরবে না আমার। না না, আমি আছি না, আর কিচ্ছু হবে না, অনেক হয়েছে, আর করব না এসব। কথাটা বলল ঠিকই, কিন্তু শম্পার সকালের একটা কথা ক্রমাগত কানে বাজছে সনতের। শম্পাকে সকালেই জানায় সনদ যে রূপাকে আর এসব করতে হবে না, আজকেই সব শেষ। কিন্তু শম্পা বলে, কিন্তু দাদা, পেরেতরা যদি দিদিকে না ছাড়ে? মানে কি বলছিস? একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল সনদ। শম্পা বলে, না মানে এত পেরেত আত্মা দিদি ডাকে, তারা যদি দিদিকে না ছেড়ে যেতে চায় তখন তখন কি হবে দাদা? আদুস, ওরকম কিছু হবে না। কথাটা বলেছিল বটে, কিন্তু একটু একটু ভয় হচ্ছিল সনতেরও। রূপা হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা, কালকের ওই মহিলা পুরো টাকা দিয়েছিলেন? হ্যাঁ, চলে যাওয়ার একটু পরেই দেখলাম মেসেজ ঢুকলো ফোনে। রূপা কিছু একটা ভাবছিল। সনদ বলল, কি ভাবছ? রূপা বলল, না, মহিলাকে দেখে না কেমন একটা ভয় করছিল আমার, কেমন যেন একটা, ঠিক ঠিক বোঝাতে পারবো না। সনদ কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ আবার বাইরে শোনা গেল একটা গাড়ির আওয়াজ। সনদ উঠে বেরিয়ে গেল বাইরে। আসলে এই গ্রামে গাড়ি তো দূর, মোটর সাইকেলই আছে খুব কম মানুষের, বেশিরভাগই সব ওই সাইকেলেই যাতায়াত করে, তাই গাড়ির আওয়াজ হলেই অবাক লাগে। সনদ বেরিয়ে দেখল কালকে সেই কালো গাড়িটা আজ আবার এসে দাঁড়িয়েছে ওদের বাড়ির একদম সামনে। সেই সন্ডা মার্কা লোকটা আর সেই মহিলা বেরিয়ে এলো গাড়ি থেকে। তারপর সনদের বাড়ির দিকে এগোতেই সনদ বলল, কি চাই ম্যাডাম? মহিলা বললেন, আজ আজ একবার যদি। না ম্যাডাম, আমরা ওসব কাজ বন্ধ করে দিয়েছি, আর করব না। আর তাছাড়া মিডিয়ামের শরীর ভালো নেই, কাল আপনি যা করেছেন। কথা বলতে বলতে রূপা বেরিয়ে এলো ঘর থেকে। মহিলাকে দেখেই সে চমকে উঠল। ওই মহিলা বললেন, আমি আমি টাকা দেব, অনেক টাকা। আর আর একটিবার আমার মেয়েটাকে দেখতে চাই। সনদ বলল, টাকা চাই না আমাদের, আপনি যান। 20 লাখ? না, আপনি যান এখান থেকে। ঠিক আছে, 40 লাখ দেব। আরে বললাম তো টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, 50 লাখ। শুধু একবারের জন্য আমার মেয়েকে দেখতে চাই। না, একদম হবে না এসব। কেন করছেন আপনি এরকম? যান না আপনি। মহিলা এবার কাতর স্বরে বললেন, 1 কোটি, 1 কোটি টাকা দেব ক্যাশ। 2 মিনিটের জন্য আমার মেয়েটাকে দেখতে দাও প্লিজ, তোমাদের পায়ে পড়ি। সনদ এবার একটু থমকে গেল। 1 কোটি টাকা অনেক টাকা, আর একটা দিন তো। রূপা কি রাজি হবে? ও রূপার দিকে তাকালো। রূপা ওর মুখের ভাব দেখে বুঝতে পারল সনদ কি চাইছে। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আসুন। ঘরের ভেতর ঢুকে মহিলা বললেন, আমার আজ একটা শর্ত আছে। কি শর্ত? আমি নিশ্চিত হতে চাই যে তোমরা কোনো বুজরুকি করছো না। সনদ এবার রেগে গিয়ে বলল, বুজরুকি মানে? মানে তোমরা যে আমার সম্পর্কে আগে থেকে খোঁজ নিয়ে আমার মেয়ের কোনো 3D হলোগ্রাম ব্যবহার করে আমাকে ঠকাচ্ছ না, সেটা আমাকে জানতে হবে তো। কি গ্রাম? আরে কি সব বলছেন ম্যাডাম? মহিলা বললেন, দেখো, আমি এতগুলো টাকা দিচ্ছি, 1 কোটি টাকা। আমাকে দেখে নিতে হবে তো সবটা। রূপা নিজের চৌকিতে বসে বলল, কি চাইছেন আপনি? আমি চাইছি ঘরে আমি আর তুমি, এছাড়া কেউ থাকবে না। সনদ চিৎকার করে উঠল, অসম্ভব, পাগল নাকি? মিডিয়ামের কিছু হয়ে গেলে? না, তাহলে আমি টাকা দেব না। আমি এই ঘর থেকে যাব না। তার জন্য যদি আপনি প্রেত চক্রে না বসতে চান তো না বসবেন, ওতে আপনারই ক্ষতি। মহিলা বলল, 1 কোটি টাকা সনদ, ভেবে দেখো, ক্ষতিটা কিন্তু তোমারও। ঠিক আছে, আমি রাজি।
তুমি কি পাগল হলে? আমি রাজি মানে? না না, অসম্ভব। ঠিক আছে, তাহলে আরেকটা অপশন দিই। যতক্ষণ প্রেতচক্র চলবে ততক্ষণ সনতের হাত বিছানার সাথে বাঁধা থাকবে, যাতে ও কোনো বুজরুকি করতে না পারে। আমরা কোনো বুজরুকি করি না ম্যাডাম। সেটা তো আমি জানি না, আমাকে তো শিওর হতে হবে। সনদ একবার রূপার দিকে দেখল। রূপা ওর দিকে দেখছে না। রূপার চোখ স্থির ওই মহিলার দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সনদ বলল, বেশ, তাই হবে। আমি দড়ি নিয়ে আসছি। একটা হাত বাঁধতে পারেন আপনি, কিন্তু আমার হাতের পাশে একটা ছুরি রাখা থাকবে, ভুলভাল কিছু দেখলে যাতে আমি নিজেকে ছাড়িয়ে নিতে পারি। মহিলা একটু ভেবে বললেন, বেশ। মিনিট খানেকের মধ্যে ছুরি আর দড়ি চলে এলো। মহিলা ভালো করে শক্ত করে সনতের ডান হাত খাটের সঙ্গে বাঁধলেন। তারপর ছুরিটা রাখলেন খাটের ওপরেই, সনতের হাতের নাগালের মধ্যে। তারপর নিজের চেয়ারে গিয়ে বসলেন। এরপর প্রেতচক্র শুরু হলো। আবার কালকের মতো নিজের মেয়ের স্মৃতিচারণা করতে লাগলেন জোরে জোরে। রূপার চোখ বন্ধ। কিছুক্ষণ পরেই ও জ্ঞান হারিয়ে পড়ে গেল চৌকির ওপরে। আবার ওর মুখ দিয়ে বেরোতে লাগলো সেই সাদা লালচে ধোঁয়া। আস্তে আস্তে সেই ধোঁয়া কালকের মতোই একটা 10 বছরের বাচ্চা মেয়ের আকার নিল। সনদ অবাক হয়ে দেখল, আজ যেন সেই মেয়েটি কালকের থেকে আরও স্পষ্ট। তাকে দেখেই মহিলা আনন্দে চেঁচিয়ে উঠলেন, তিতির, মা আমার, তুই এসেছিস? মেয়েটি বলল, হ্যাঁ মা, বাপি আজকেও আসেনি? বাপি কোথায় মা? মহিলা চেঁচিয়ে উঠে বললেন, না মা, বাপি আসেনি, কিন্তু কিন্তু এই দেখ, আমি এসেছি, এই দেখ। তুমি কি চলে যাবে মা? চলে যাবে তুমি? মহিলা চেয়ার ছেড়ে উঠলেন। সনদ সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ওকে কিন্তু ছোবেন না ম্যাডাম, মিডিয়ামের ক্ষতি হবে। মহিলা উঠে সনদের দিকে এগিয়ে গেল। তারপর ওর মুখের সামনে মুখ নিয়ে গিয়ে বলল, মিডিয়ামের ক্ষতি হলে আমার কিচ্ছু যায় আসে না। তারপরেই ঝড়ের বেগে বিছানা থেকে ছুরিটা নিয়ে দৌড়ে গেলেন সেই বাচ্চা মেয়েটির দিকে। তারপর তাকে কোলে নিয়ে ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। সনদ চিৎকার করতে শুরু করেছে তখন, ম্যাডাম মিডিয়াম বাঁচবে না, ম্যাডাম, ম্যাডাম থামুন ম্যাডাম। রূপা তখন যন্ত্রণায় ছটফট করতে শুরু করেছে। সনদ কোনো রকমে বাঁ হাত দিয়ে তার দড়ি খুলে দৌড়ে গেল বাইরের দরজার দিকে। ততক্ষণে সেই গাড়ি স্টার্ট দিয়ে প্রচণ্ড বেগে চলে গেল। তখনও রাত খুব বেশি হয়নি। ঘোষদার চায়ের দোকানে যদিও লোক কমে এসেছে, কিন্তু কালকের ওই চার বুড়ো আজকেও বটতলায় বসে চা খেতে খেতে তাস খেলছিল। হঠাৎ তারা দেখল একটা কালো গাড়ি প্রচণ্ড বেগে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটা গাছে ধাক্কা মারল। সাথে সাথে দোকানে যারা ছিল সবাই দৌড়ে গেল সেদিকে। কি হলো আবার? এসব কি? গাড়িটার সামনের দিকটা দুমড়ে মুচড়ে গেছে, সামনে থেকে ধোঁয়া উঠছে। হঠাৎ কেউ কেউ দেখল একটা বাচ্চা মেয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে চলে গেল সাহেবগঞ্জের রাস্তাটার দিকে। স্ট্রিট লাইটের আলোটা আজকেও সেরকম জ্বলছে আর নিভছে। কাছে গিয়ে গাড়ির দরজা কোনো রকমে খুলে তারা দেখল গাড়ির মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে একজন মহিলা আর তার ড্রাইভার, কালকে সেই সন্ডা মার্কা লোকটা। তবে বুঝতে পারা যাচ্ছে তাদের মৃত্যু অ্যাক্সিডেন্টের জন্য হয়নি। এই আবছা আলোতেও দুজনের গলার কাছেই ছুরির আঘাত স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিকে সাহেবগঞ্জে গাড়িটা চলে যাওয়ার পরেই সনদ দৌড়ে আসে ঘরের মধ্যে। রূপার নাক এবং চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সনদ ডাকল, রূপা। রূপা সাড়া দিল না। সনদ এবার চিৎকার করে ডাকতে লাগলো, রূপা, রূপা কথা বলো, রূপা, রূপা, রূপা কথা বলো। কয়েক মুহূর্ত পরে রূপার মুখ দিয়ে রক্ত উঠতে আরম্ভ করলো। চিৎকার করে কাঁদতে শুরু করলো সনদ। রূপা কথা বলো, রূপা, 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 রূপা কথা বলো, রূপা,
কথা বলো রূপা। হঠাৎই দরজার কাছ থেকে কেউ একজন বলে উঠল, এই তো আমি এসেছি সনদ, দেখো এদিকে। সনদ চমকে ফিরে তাকালো সেদিকে। সেই বাচ্চা মেয়েটা তিতির, ওর ওর হাতে একটা ছুরি, বিছানায় রাখা সেই ছুরিটা, সেটা থেকে রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে। মেয়েটা আস্তে আস্তে এগিয়ে এলো সনতের দিকে। গল্প শেষ করে হলধর সেদিন বলেছিল, কি স্যার, ভয় পেয়ে গেলেন নাকি? আমি উত্তর দিতে পারিনি। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। চোখের সামনে ওই ভয়ঙ্কর রক্তাক্ত দৃশ্যটা যেন দেখতেও পাচ্ছিলাম। তখন রাত 8:30। আর কথা না বাড়িয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। আজ কাহনে শুনলেন হলধর অডিওভার্সের গল্প সাহেবগঞ্জের প্রেতচক্র। গল্পটি আগাথা ক্রিস্টির গল্প দ্য লাস্ট সিয়েন্সের ছায়ায় লেখা। হলধরের ভূমিকায় উদ্ভাস, মিমি অলিভিয়া, কলকাতার মহিলা সিনতি, বডিগার্ড তমজিৎ, রূপার চরিত্রে অপরূপা, শম্পা, রিয়া, তিতির, ঐশী এবং গ্রামের 2 বৃদ্ধর চরিত্রে সুদীপ্ত ঘোষ ও কৃষ্ণময় চক্রবর্তী। সম্পাদনা কথা, রচনা আবহ ও সমগ্র পরিচালনা আমি আরজে অর্ণব। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। আর যদি আমার লেখা ভূতের বা গোয়েন্দা গল্পের বই কিনতে চান, ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে ডিটেলস পেয়ে যাবেন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরবে কাহন।